সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আমরা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে একটা ডিজিজ নিয়ে কথা বলি এবং চেষ্টা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো অস্টিওআর্থ্রাইটিস। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরও স্বাগতম জানাচ্ছি। স্যার, আজকে আমরা কথা বলবো অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। স্যার, হাঁটু ব্যথার একটি মেজর কজ অস্টিওআর্থ্রাইটিস। বিভিন্ন রোগীরা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বাবা মার হাঁটু ব্যথা করছেন, সন্তানের আমরা দৌড়াদৌড়ি করছি, কিন্তু তারপরও আমরা এর চিকিৎসা পাচ্ছি না, ঠিক সমাধানটা পাচ্ছি না। তো স্যার, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কী কারণে আসলে এই ধরনের রোগ হচ্ছে? সুপ্রিয় দর্শকবৃন্দ, অস্টিওআর্থ্রাইটিস একটা বয়সজনিত রোগ, অর্থাৎ একটা ডিজেনারেটিভ ডিজিজ। আল্লাহ তাআলা আমাদের এমন করে বানিয়েছে যে বয়স হওয়ার সাথে সাথে একসময় চুল পড়ে যায়, চামড়া রাফ হয়ে যায়, ঝুলে যায়। তদ্রূপ আমাদের যে হাঁটুর যে জয়েন্ট আছে, ওখানে যে দুইটা হাড়ের সম্মিলনে জয়েন্টটা তৈরি হয়, তার মাঝখানে একটা কার্টিলেজ থাকে। ওই কার্টিলেজও বয়সের সাথে সাথে ক্ষয় হতে থাকে এবং ওইটা ড্যামেজ হতে থাকে, এবং জয়েন্টের মাঝখানে যে জেলি লাইক কিছু পানি জাতীয় জিনিস থাকে, ওইটার পরিমাণও কমতে থাকে। তারপর আরেকটা ব্যাপার হলো ওয়ার অ্যান্ড টিয়ার। ওয়ার অ্যান্ড টিয়ার কি? এটা হলো আমাদের শরীরে প্রতিনিয়ত ভাঙ্গা গড়ার খেলা চলছে, অর্থাৎ কিছু কিছু জায়গা ক্ষয় হচ্ছে, আবার সাথে সাথে রিপেয়ারও হচ্ছে। তো আমাদের বয়সের 30 বছর পর্যন্ত গ্রোথ বেশি থাকে বলে ওয়ার অ্যান্ড টিয়ারটা ওই রকম পরিলক্ষিত হয় না। যখন 30-এর উপরে চলে যায়, ওয়ার অ্যান্ড টিয়ারের যে রেশিওটা তখন ড্যামেজের পক্ষে বেশি চলে যায়, তখনই প্রবলেমটা শুরু হয়। স্যার, আপনি তো বয়স্কদের কথা বললেন, তো এখন তো আমরা ইদানিং দেখছি আর্লি এইজেও আমাদের এরকম হচ্ছে, তো এর কারণ কি? ধন্যবাদ। আর্লি অনসেট অফ অস্টিওআর্থ্রাইটিস একটা টার্ম আছে। এখানে নর্মালি সাধারণত মেলদের 60 বছরের বেশি, ফিমেলদের 45-এর পরই রোগটা হয়। তো ইয়াং বয়সীদেরও অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো তাদের অনেকগুলো কারণ আছে। নাম্বার 1 কারণ হচ্ছে ইনজুরি, অর্থাৎ ট্রমা, আঘাতজনিত কারণ। তারপর কিছু তার লাইফস্টাইল মডিফিকেশনের জন্য হতে পারে, যেটা রিপিটেটিভ ইনজুরি হয়। রিপিটেটিভ ইনজুরি মানে যে যদি ওভার ওয়েট থাকে, অবেস, তাহলে তার ওজনটা হাঁটুর মধ্যে প্রতিনিয়তই চাপ সৃষ্টি করছে, ওখানে রিপিটেটিভ একটা ইনজুরি হচ্ছে, ওইটার জন্য হতে পারে। কিছু রোগের জন্য হতে পারে, যেমন মেটাবলিক একটা ডিজিজ, রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন এটা গাউটি আর্থ্রাইটিস। ওইটাও একসময় ওখানে হাড়ের যে অস্টিফাইড ফর্ম করে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। স্যার, আমরা একটা বিষয় দেখি যে হাঁটু ব্যথাজনিত অস্টিওআর্থ্রাইটিস আমরা চিকিৎসা নিচ্ছি, কিছুদিন ভালো থাকছি, তারপরে আমাদের আবার দেখা যাচ্ছে সেই ব্যথাটা করছে। তো স্যার, আপনার কি মনে হয় আমাদের কি চিকিৎসা পদ্ধতি ভুল হচ্ছে, কিংবা আমরা সঠিক চিকিৎসা নিতে পারছি না, কিংবা আমরা কিভাবে এই ব্যথামুক্ত থাকতে পারি, কি চিকিৎসা নিলে? আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ওই অস্টিওআর্থ্রাইটিসের রোগী আমাদের কাছে আসার পরে আমাদের যেটা করতে হবে, যে একটা প্রপার একটা ডায়াগনোসিস করতে হবে, অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিসটা কোন পর্যায়ে আছে। অস্টিওআর্থ্রাইটিস একটা এক্সরের উপর ভিত্তি করে আমরা 4টা স্টেজে ভাগ করতে পারি। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। এখন স্টেজ 1 কি? যে বলেছিলাম, দুইটা হাড়ের মাঝখানে যে কার্টিলেজ থাকে, ওখানে জাস্ট ক্ষয় শুরু হলো। স্টেজ 2 এর পরের ধাপটা, যে আরেকটু বেশি ক্ষয় হলো। স্টেজ 3 হলো যে ক্ষয় হয়ে স্পেসটা, কার্টিলেজটা ড্যামেজ করে স্পেসটা কমিয়ে ফেললো। আর স্টেজ 4 হচ্ছে একদম কার্টিলেজটা পুরোপুরি ড্যামেজ হয়ে দুইটা হাড় প্রায় লেগে গেল, অর্থাৎ অ্যাডভান্স স্টেজ। তো কোনো রোগী যদি
স্টেজ 1 এবং স্টেজ 2-তে আসে তাহলে আমাদের কাজটা খুব সহজ হয়ে যায় তার চিকিৎসার প্ল্যানিংটা করতে। কিভাবে আমরা এই ধরনের ক্ষেত্রে চিকিৎসা দিয়ে থাকি, যে নাম্বার 1 তার হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা কি বলি, যে যদি তার ওজন বেশি থাকে ওজনটা কমাতে হবে। তারপর যদি সে হাঁটু ভাঁজ করে বসার কাজগুলো করে ওইটা না করতে, একটানা অনেকক্ষণ বসে না থাকতে, তারপর হাঁটুর উপর প্রেশার পড়ে এই ধরনের রিপিটেটিভ ইনজুরি হয়, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো না করে। তারপরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রিচ কিছু খাবার আছে, ওই খাবারগুলো যাতে সে খায়, ব্যালেন্স ডায়েট সুষম খাবার যাতে খায়, পর্যাপ্ত পরিমাণ পানি পান করে, তাহলে এটা গেল লাইফস্টাইল মডিফিকেশন। তারপর আমরা কিছু এখানে যে হাঁটুর পাশে কিছু মাংসপেশি আছে, তো কি মাংসপেশি, এখানে কোয়াড্রিসেপস একটা মাসল আছে, 4টা মাসলের সংমিশ্রণে। তো আমরা ওই মাসলটাকে যদি স্ট্রেংথেনিং করতে পারি তাহলে এই হাঁটুর পেইন থেকে অনেকাংশেই ভালো থাকা যায়। তো ওখানে যে একটা এক্সারসাইজ খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমরা কিছু মডালিটিস এখানে ইউজ করতে পারি পেইন কমানোর জন্য। কি ধরনের মডালিটিস আছে, যেমন শর্ট ওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, ইন্টারফারেন্সিয়াল থেরাপি, এই মডালিটিসগুলো ইউজের মাধ্যমেও আমরা হাঁটুর ব্যথা কমাতে পারি। তারপর আমরা মেডিকেশন, আমরা কী ধরনের মেডিকেশন দিই, যেমন কিছু মানে একদম আর্লি স্টেজে আসলে সিম্পল প্যারাসিটামল, অথবা কিছু পেইন কিলার, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস আছে, কিছু অপয়েডসও দিতে পারি। আবার কিছু পুষ্টি জয়েন্টের, যেমন কন্ড্রোইটিন সালফেট, ওইটা জয়েন্টের যে কার্টিলেজটার জন্য ভালো কাজ করে, ওই ধরনের কিছু মেডিকেশন আমরা দিতে পারি। তারপর আমরা কিছু ইন্টারভেনশন করতে পারি পেইন কমানোর জন্য। ইন্টারভেনশনের মধ্যে এই যে স্টেরয়েড ইনজেকশন দিয়ে যে ইনফ্লামেশনটা কমে এটা পেইনটা কমানো হয়। তারপর ওখানে যে জেলি লাইক একটা সাবস্টেন্স আছে, ওইটাকে বাড়ানোর জন্য আমরা ওই ভিসকোসিটি বাড়ানোর জন্য হায়ালগান অথবা হায়ালুরোনিক অ্যাসিড নামে একটা উপাদান ওখানে আমরা ইনজেক্ট করতে পারি। এরপরেও আরও কিছু রিসেন্ট অ্যাডভান্স চিকিৎসা আসছে, যেমন পিআরপি থেরাপি দিয়েও আমাদের যে এখানে ক্ষয় হচ্ছে ওইটাকে আমরা রিপেয়ার করতে পারি। পিআরপিটা অ্যাকচুয়ালি প্লাটেলেট রিচ প্লাজমা। আমাদের যে রক্তে 3 ধরনের কণিকা থাকে, এর মধ্যে লাল রক্তকণিকা, তারপরে শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। প্লাটেলেটকে অনুচক্রিকা বলে। তো এটার মধ্যে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর আছে। গ্রোথ ফ্যাক্টর এই যেমন আমাদের হাঁটুতে আমরা ইউজ করি স্টেজ 1 এবং স্টেজ 2-তে, ওখানে কি হয় যে যেই ডিজেনারেশন হচ্ছে অর্থাৎ ক্ষয় হচ্ছে, গ্রোথ ফ্যাক্টর গিয়ে ওই ক্ষয়টাকে রোধ করে ওই 1 এবং 2 স্টেজ থেকে যাতে 3-4-এ যেতে না পারে, সেই কাজটাই হচ্ছে আমাদের টার্গেট, যে পিআরপি থেরাপি দিয়ে এটাকে মানে বেশি অ্যাডভান্স যাতে না হয়। এবং সেই জন্য এই পিআরপি থেরাপি কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে এবং অনেকগুলো স্টাডিতে আসছে যে তার যে মানে কার্যকর, এটার অনেকগুলো আর্টিকেল জার্নালে কার্যকরিতা আসছে যে পিআরপি থেরাপি ইফেক্টিভ। এরপরেও আমরা কিছু রোগী পাই, যে অনেক রোগী পাই স্টেজ 3 অথবা স্টেজ 4-এ আসলো, 4-এ গেল, ওই ধরনের রোগী আমাদের কাছে আসলো, তাদের আমরা কি করব? আচ্ছা, তো তাদের ব্যাপারে ওই যে আমাদের এই যে লাইফস্টাইল মডিফিকেশন থেকে আরম্ভ করে এক্সারসাইজ, ফিজিক্যাল মডালিটিস, মেডিকেশন, তারপরে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড অথবা পিআরপি থেরাপি, এরপরে যদি ফেল হয় আমরা তার সিভিয়ার পেইন কমানোর জন্য রিসেন্ট আরও কিছু ট্রিটমেন্ট আসছে, ওইটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। অর্থাৎ ওখানে যে একটা নার্ভ থাকে, যেই নার্ভটা জয়েন্টে সাপ্লাই দেয় এবং যে নার্ভের জন্য ওইখানে পেইন অনুভূত হয়, ওই নার্ভটাকেই আমরা ওখানে নিউরোলাইসিস করে দিই, অর্থাৎ ড্যামেজ করে দিই, যাতে ওখানে আর পেইন না থাকে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি। আমরা কথা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।